কষাতে জিন তের এহেন কথা শুনে ভুরু কুঁচকে তার দিকে চেয়ে বলে উঠলেন, কি রে জঙ্কুক তোকে কিছু বলেছে? হঠাৎ এমন ভাবে খেপলি কেন আমার বড় ছেলের উপর? অভিমানী সুরে তে বলে উঠল, মা ছাদ থেকে শুকনো কাপড় তুলে আনতে বলেছিল কিছুক্ষণ আগে। ছাদে গিয়ে কাপড় তোলার সময় ভুলবশত টান লেগে জঙ্কুক ভাইয়ার লাল রঙের টি শার্টটি মেঝেতে পড়ে গেছিল। আর আমাদের হট টেম্পারওয়ালা নেতা সাহেব তখন ভর দুপুরবেলা ছাদের মাঝখানে দাঁড়িয়ে ভিটামিন ডি খাচ্ছিলেন। যেই দেখেছে যে তার টি শার্টটা নিচে পড়ে গেছে, অমনি আমার উপর এমন ভাবে চেঁচিয়ে উঠেছিল যেন আমি ইচ্ছা করে ফেলেছি। তুমি বলো আন্টি, এখানে কি আমার কোনো দোষ আছে? না, অবশ্যই না। এই ছেলেকে নিয়ে যে আমি কোথায় যাব? একটা মানুষের এত রাগই বা কোথা থেকে আসে কে জানে। তুই কষ্ট পাস না মা, তোমার ছেলে তো চিনি ছাড়া চা খায়। এখন থেকে চায়ের মধ্যে 4-5 চামচ চিনি গুলিয়ে দিও, আর পারলে ভাত এবং তরকারির সাথেও তা মিশিয়ে দিও। তাহলে যদি একটু কথায় মিষ্টতা আসে। তের এহেন কথা শুনে জিন হো হো করে হেসে উঠে বললেন, তুই এমনিতেই কথা তেমন বলিস না, আর যদি বাই এনি চান্স বলিসও তাহলে এমন একটা কথা বলিস যা শুনে মানুষকে হাসতে হাসতেই দম বন্ধ হয়ে মারা যেতে হবে। যা বাসা থেকে দ্রুত গোসল করে আয়, মুরগির মাংস রান্না করেছি, দুপুরে খাবার একসাথে খাবো। জিনের কথা শেষ হতেই জঙ্কুক গামছা দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে প্রবেশ করে। জঙ্কুককে দেখে তে মুখ ঝামটি মেরে স্থান ত্যাগ করার জন্য উদ্যত হয়। রান্নাঘর থেকে বের হয়ে যেতে দেখে জঙ্কুক তার উদ্দেশ্যে বলে ওঠে, দুপুরে আমাদের বাসাতেই খেয়ে যা খেপি। দরজার সামনে গিয়ে পিছন ফিরিয়ে আর চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে জিনের উদ্দেশ্যে বলে, আন্টি তোমার বড় ছেলেকে মানা করে দিও, আমাকে যেন খেপি বলে না ডাকে। আমার একটা সুন্দর নাম আছে, তা যদি তার উচ্চারণ করতে সমস্যা হয় তবে আমার সাথে একদম কোনো কথাই বলার দরকার নেই। আর তাকে এও বলে দিও আমার পেট ভরে গেছে। আর এক মুহূর্ত দাঁড়ায় নাতে, দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে দোতলার ফ্ল্যাটে চলে যায়। জঙ্কুক প্রশ্নসূচক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে ওঠে, খেপি এমন খেপে আছে কেন মা? কষানো মাংসে পানি দিয়ে ঢাকনা দিয়ে তা ঢেকে কণ্ঠে জোর এনে জিন বলে ওঠেন, এমন ভাব করছিস যেন কিছুই বুঝিস না। মেয়েটার সাথে ছাদে বসে এমন ভাবে ঝাড়ি দিয়ে কথা বলছিস কেন? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। মায়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে জঙ্কুক। তারপর, আচ্ছা এই ব্যাপার, তাহলে দেখছি ব্যাপারটা বলেই মাথা দোলাতে দোলাতে নিজের রুমের দিকে পা বাড়ায়। কলিং বেল বেজে উঠতেই ছুটে এসে ইয়ঞ্জুন সদর দরজা খুলে দেন। বাইরে জিনকে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়ঞ্জুনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ভাবি ভেতরে আসেন। তে কোথায় ভাবি? একটু আগেই গোসল করে বের হয়েছে, এখন মনে হয় পড়ার টেবিলে গিয়ে বসেছে। ভাবি তেকে নিয়ে যাচ্ছি, আজকে আমাদের সাথে দুপুরে খাবার খাবেও। আচ্ছা ভাবি, কোনো সমস্যা নেই। জিন আর এক মুহূর্ত দেরি না করে সোজা তের রুমে গিয়ে তাকে টেনে নিয়ে 4 তলা তাদের ফ্ল্যাটে চলে যান। ডাইনিং রুমে নিয়ে এসে তেকে একটা চেয়ারে বসিয়ে দেয় জিন। তে গালে হাত রেখে বলে ওঠেন, এই মেয়ে তোর চোখ মুখ এমন ফোলা কেন? কান্না করেছিস? উত্তর দেয় না তে। জিন কিছুটা দূরে আর একটা চেয়ারে বসে থাকা জঙ্কুকের দিকে চোখ গরম করে তাকিয়ে কিছু একটা বললেন ইশারায়। সাথে সাথে জঙ্কুক চেয়ার থেকে উঠে তের সামনে সে দাঁড়ায়। আর কোনোদিন ঝাড়ি দিয়ে কথা বলবো না আমি। আসলে তখন মাথাটা গরম থাকায় তোর উপর রাগ দেখিয়ে ফেলেছি, যেটা একদম উচিত হয়নি। একজনের রাগ আর একজনের উপর দেখানো আসলেই যুক্তিহীন। শরীরে খেপি। কথাগুলো বলা শেষ করেই তের দিকে কয়েকটা ডেরি মিল্ক চকলেট এগিয়ে দেয় জঙ্কুক। তে জোরপূর্বক মুচকি হেসে হাত বাড়িয়ে তা নিতে গেলেই কি একটা ভেবে যেন জঙ্কুকের চকলেটগুলো সরিয়ে নেয়। জঙ্কুকের কেন যেন মনে হচ্ছে তে তার ঝাঁঝালো কথায় কষ্ট পেয়ে কান্না করেনি। চকলেটগুলো জিনের হাতে দিয়ে সে বলে ওঠে, আগে ভাত খাবি, তারপর আম্মু তোর হাতে চকলেট দিবে, তার আগে না। কি বলেছি আম্মু শুনেছো? এখন দ্রুত খেতে দাও। আচ্ছা তাড়াতাড়ি বস গিয়ে। আগস্ট মাসের শেষের দিক।
এই সময়ে আকাশের বোধহয় মুড সুইং হয়। কখনো বা মাথার উপর তীব্র রোদ বিরাজ করে, কখনো বা আকাশ কালো করে হয় ঝিরিঝিরি বা ভারী বর্ষণ, আবার কখনো বা স্বচ্ছ নীল আকাশে ভেসে বেড়ায় তুলোর ন্যায় সাদা সাদা মেঘগুলো, সকলের চোখ জুড়িয়ে দেয়। এমনই একদিন প্রাইভেট পড়া শেষ করে পড়ন্ত বিকালে ক্লান্ত শরীরে বাসায় ফিরছে তে। শনিবার হওয়ায় আজ তার স্কুল নেই। হঠাৎ তার পথে বাধা হয়ে দাঁড়ায় বুগাম। মুহূর্তের মাঝেই তের চোখে মুখে স্পষ্ট রাগের আভা ফুটে ওঠে। বুগাম বলে ওঠে, তুমি গতকাল হঠাৎ ব্রেকআপ করলে কেন তে? আর কিছু না বলে ব্লকও বা করলে কেন? তীব্র কণ্ঠে তে বলে ওঠে, আমার ইচ্ছা হয়েছে তাই। আমার যাকে ব্লক করতে ইচ্ছা করবে তাকেই ব্লক করব, আর তার জন্য একদম কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এবার আসি ব্রেকআপের কথায়। তুমি তো একটা চিটার। কি ভেবেছো আমি কিছুই জানবো না? তোমার সব কীর্তিকলাপ সম্পর্কে আমি জেনে গেছি। আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করো, ঘুরতে যাও, আর ভেবেছো আমি কিছুই জানবো না? তোমরা দুইজন তো বেঈমান। আজকের পর থেকে যদি কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করো তবে তুমি শেষ। পথ ছাড়ো আমার। তের দিকে আরো এক কদম এগিয়ে বোগাম বলে ওঠে, যদি না ছাড়ি? তে ফুসতে ফুসতে বলে ওঠে, আমার জীবনটাকে তো উলট পালট করেই দিয়েছিস। আর কি করতে চাইছিস আমাকে বল। হ্যাঁ বল। তে ছোটবেলা হতেই শান্তশিষ্ট, আর বিজ্ঞান বিভাগের ছাত্রী হওয়ায় তো পড়াশোনার চাপে আরো শান্তশিষ্ট হয়ে গেছে। এমন শান্তশিষ্ট মেয়ের মাঝে হঠাৎ এমন আক্রমণাত্মক রূপ দেখে ভীত হয়ে যায় বোগাম। বোগামকে আরো অবাক করে দিয়ে পাশ থেকে বড় একটা ইট তুলে নিয়ে তার দিকে তেড়ে যাইতে। আর ফের যদি তোকে আমার সামনে দেখেছি তো তোর একদিন কি আমার একদিন। বোগাম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দৌড়ে দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। হাত থেকে ইটটা ফেলে দিয়ে তে সেদিকে তাকিয়ে কান্না করে ওঠে। তোর মতো পড়াকু মেয়েও যে প্রেম করতে পারে তা স্বপ্নেও ভাবিনি আমি। তা বাসায় জানে এ কথা? পেছনতে হঠাৎ এহেন কথা কানে ভেসে আসতেই আটকে উঠে পিছনে ঘুরে তাকাইতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভয়ে সারা শরীর তার কাঁপতে শুরু করে দিয়েছে। এবার যদি এই লোকটা তার বাবা মাকে এসব কথা বলে দেয়? কাঁপা কণ্ঠে তে বলে ওঠে, জঙ্কুক ভাইয়া আপনি এখানে? তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জঙ্কুক বলে ওঠে, এই তো একটা মিটিং থেকে ফিরছিলাম, ভাবলাম সিএনজিতে না চড়ে শর্টকাট ধরে অলিগলি দিয়ে হেঁটেই বাসায় যাই। জঙ্কুক ভাইয়া প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না, আর আব্বু যদি জানতে পারে এসব তাহলে আমাকে একদম মেরেই ফেলবে। আচ্ছা তা না হয় বললাম না, তবে এই বয়সটা আবেগের জোরে ভাসিয়ে রাখে মানুষকে। যে সাঁতরে কুলে পৌঁছাতে পারে সে জীবনে কিছু একটা করতে পারে। আমার আশা ছিল তুই অন্তত ডুববি না, কিন্তু আজ তা মিথ্যা প্রমাণিত হয়ে গেল। ডুবলি তো ডুবলি, তাও আবার ওই বোগামের জন্য। ওর সম্বন্ধে কিছু জানতিস না আগে থেকে? একেই কেন তোর বয়ফ্রেন্ড বানাতে হলো? এর যে আমাদের ওই পাশের গলির যে সুবিন তোকে পছন্দ করে, ওর সাথেই প্রেম করতি। ছেলে তোর চেয়ে খাটো, তাতে কি লয়াল তো হতো। জঙ্কুকের কথা শুনে লজ্জায় মাথা নুইয়ে দেয় তে। নিজের উপর তার বড্ড রাগ হচ্ছে। তার কতদিনের রিলেশন তোদের? 2.5 বছরের। তবে ওর সাথে আর কোনো সম্পর্ক নেই আমার। চিট করেছে আমার সাথে বলেই হু হু করে কান্না করে ফেলে তে। এই কথা শুনে জঙ্কুক 2 কদম পিছনে সরে যায়। অবাক কণ্ঠে বলে ওঠে, হোয়াট? 2.5 বছর? 2.5 বছর পরে এসে চিনছিস ওকে? অথচ একটু খোঁজ নিলেই ওর সম্বন্ধে সব জানতে পারতি। তোর মাথায় তো একদম ঘিলু নেই দেখছি। তাহলে রেজাল্টটা তো ভালো করিস কিভাবে? তে জঙ্কুকের দিকে এগিয়ে যায় কিছুটা। তার কিছুতেই জঙ্কুককে ভরসা হচ্ছে না। যদি সে তার বাসায় সব বলে দেয়। অনুরোধের সুরে জঙ্কুকের উদ্দেশ্যে বলে ওঠে, জঙ্কুক ভাইয়া প্লিজ আব্বু আম্মুকে কিছু বলবেন না, না হলে তারা কষ্ট পাবে অনেক। আচ্ছা বলবো না যা, তবে এই কথাটা আরো আগে ভাবা উচিত ছিল তোর। এখন বাসায় চল, সন্ধ্যা নেমে এসেছে। আর যেতে যেতে বল আসলে কি হয়েছে ওর সাথে, আর একটু আগে ওভাবে ওকে ইট নিয়ে হাওয়া বা করলি কেন?
বাসার দিকে অগ্রসর হতে হতে তে সবকিছু জঙ্কুককে খুলে বলতে থাকে। বাসায় ফিরতেই তে দেখে গ্রাম হতে তার দাদি এসেছে। তে খুশি আর দেখে কে, দৌড়ে গিয়ে দাদির গলা জড়িয়ে ধরতেই রোজ ঝাড়ি দিয়ে তার গলা হতে তের হাত সরিয়ে দেন। এই এই সর সর, আমাকে ধরবি না একদম। আমার সাথে এত খাতির পাতাইতে আসার কোনো দরকার নাই। আর তুই আইছস বাইরে থাইকা গতরে ধুলাবালি নিয়া, কোন আক্কেলে আমারে জড়াইয়া ধরেছিস তুই? লজ্জায় কান্না চলে আসে তের। রোজ হাত ছেড়ে ইয়ঞ্জুনকে ডাকতেই রান্নাঘর থেকে ছুটে আসে তিনি। মুখমণ্ডলে রাগের আভা ফুটিয়ে তুলে রোজ বলে ওঠে, মেজো বউ, তোমার কাজ বাজ তো একদম ভালো না। মাইয়া সন্ধ্যায় মাথায় কইরা বাড়ি আসলো আর তুমি কিছুই কইলে না। আম্মা, ও তো প্রাইভেট পড়তে যায়, তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আর কি। রোজের মুখমণ্ডলে রাগের মাত্রা আরো বেড়ে যায়। ছ্যাট করে উঠে বলেন, সন্ধ্যার সময় মাইয়া মানুষের আবার কিসের প্রাইভেট? কাল দিয়া কোনো প্রাইভেট নাই ওর। তে অশ্রুসিক্ত নয়নে ইয়ঞ্জনের দিকে তাকাতেই তিনি বলে ওঠেন, তে দ্রুত তোর রুমে যা, ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে তারপর পড়তে বস, যা দ্রুত যা। তে রুম থেকে বের হয়ে যেতেই ইয়ঞ্জন তার শাশুড়ির উদ্দেশ্যে বলে ওঠে, রাগ করবেন না মা, তে আমাদের মেয়ে, তার ভালো মন্দ সম্বন্ধে বুঝি আমরা। আপনি অন্তত ওর বিষয়ে কিছু বলবেন না। আপনি ওর দাদি, তবে দাদি হিসাবে কখনো কোনো দায়িত্ব তো পালন করেননি। ওকে যখন প্রথম হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছিলাম তখন ওকে ছুঁয়েও দেখেননি আপনি, শুধুমাত্র ও মেয়ে বলে। চুলায় তরকারি দিয়ে এসেছি মা, আসছি। হনন করে রুম হতে বেরিয়ে রান্নাঘরে চলে যান ইয়ঞ্জুন। রোজ অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। ইয়ঞ্জুনকে এর আগে কখনো এত প্রতিবাদী হতে দেখেননি তিনি। অবশ্য মনে তার পাহাড় সম রাগ ও বাসা বেঁধেছে ইয়ঞ্জুন ও তের বিরুদ্ধে। রাতে সকলে একসাথে খেতে বসেছে। রুই মাছের মাথার এক পাশ চিবাতে চিবাতে রোজ তার মেজো ছেলে জেহপের উদ্দেশ্যে বলে ওঠেন, দত্তক নেওয়া মেয়ের প্রতি তোর একটু বেশি আদর্শ হাত দেখিয়া ফেলছিস না বাবু? ড্রয়িং রুমে উপস্থিত সকলেই বিস্ফোরিত নয়নে ইয়ঞ্জনের দিকে চেয়ে থাকে। জেহপ কিছু বলে ওঠার আগে আবার তিনি বলে ওঠেন, তোর বউ বন্ধা, তাই মাইনা নিয়েছিলাম আমি। বাচ্চা দত্তক নিবি সে কথাও মাইনা নিয়েছিলাম, কিন্তু দত্তক নিলি তাও নিলি একটা মাইয়া। এরে দিয়ে তোদের ভবিষ্যৎ কি আমার একটু কত? তোর সব সম্পত্তি নিয়ে তো সেই শ্বশুর বাড়ি যাইয়া ঠাই গাড়বে। একখান ছেলে পেলে যদি দত্তক নিতি তাহলে জায়গায় জিনিস জায়গায় থাকতো না। আর তোর বউ যে মাইয়ারে খালি পালিত মা হইয়াই যে তেজ দেখায়, বাবা। হুঙ্কার দিয়ে ওঠেন জেহপ, আম্মা। তে অবাক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমাদের দত্তক নেওয়া মেয়ে, আসল মেয়ে নয়, তাই তো বাবা? কথাটা শেষ হতেই চোখ হতে নোনা জল গড়িয়ে পড়ে তের। সে তার বাবা মায়ের দত্তক নেওয়া মেয়ে শুনে কষ্ট না পেলেও রোজের বলা কথাগুলো তার বুকে তীরের মতো এসে বিঁধেছে। এক মুহূর্ত আর ডাইনিং রুমে থাকে না তে, ছুটে নিজের বেডরুমে প্রবেশ করে। ছিটকিনি তুলে দেয় দরজায়। পেছনতে জেহপ ইয়ঞ্জন বারবার ডাকলেও সে আর পিছনে ফিরে তাকায়নি। আম্মা, এটা বলা কি খুব দরকার ছিল? আজ পর্যন্ত ওকে আমরা বুঝতে দেইনি যে ও আমাদের দত্তক নেওয়া মেয়ে, কিন্তু আপনি করলেনটা কি? আর ছেলে মেয়ে নিয়ে বৈষম্য করার অভ্যাসটা বোধহয় আপনার কোনোদিনই যাবে না। আপনার সম্পত্তি নিয়ে খুব মাথা ব্যথা আম্মা, কিন্তু নিজের ছেলে যে কতটা সুখে আছে তা তো আর চোখে পড়ল না আপনার। বলেই হনহন করে ডাইনিং টেবিল হতে উঠে চলে যায় জেহপ। হঠাৎ জেহপের নাম্বার হতে কল আসতেই চমকে ওঠে জঙ্কুক। কল রিসিভ করতেই ওপাশ থেকে জেহপ অসহায় কণ্ঠে বলে ওঠেন, জঙ্কুক, তুমি একটু দ্রুত ভাই ভাবিকে নিয়ে আমাদের ফ্ল্যাটে আসো বাবা। সে সেন্সলেস হয়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছে না। অ্যাম্বুলেন্স কল করেছি, তোমরা একটু দ্রুত আসো। আমরা এক্ষুনি আসছি আঙ্কেল। বলেই কল কেটে দেয় জঙ্কুক। এমন অপ্রত্যাশিত খবরে যেন তার শরীর শীতল হয়ে গেছে। ছুটে সে তার বাবা মায়ের রুমে চলে যায়। বোগামের মতো একটা চরিত্রহীন ছেলের জন্য তুই কষ্ট পাচ্ছিস খেপি? কোন পর্যায়ে দুশ্চিন্তা করলে, ভয়ের সৃষ্টি হলে আর কষ্ট বুকে জমিয়ে রাখলে প্যানিক অ্যাটাক এসে যায় বলতো? তুই কি কিছু দেখে ভয় পেয়েছিস?
জঙ্কুকের প্রশ্নে কোনো জবাব দেয় না তে। নিষ্পলক ভাবে সিলিং এর দিকে তাকিয়ে আছে সে। তের জ্ঞান ফিরেছে আরো 1 ঘন্টা আগে। ঘড়িতে তখন রাত 3:20। একটু আগেও কেবিনে তার বাবা মা সহ সকলেই উপস্থিত ছিল। জঙ্কুক জোর করে তাদেরকে খাবার খেতে পাঠিয়ে দিয়েছে। তেকে নীরব থাকতে দেখে কিঞ্চিত রাগ এসে ভর করে জঙ্কুকের মনে। রাগ নিয়ন্ত্রণের জন্য দ্রুত কেবিনের বাইরে চলে যায় সে। জঙ্কুক কেবিন হতে বের হয়ে যেতেই টুপ করে 1 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে তের চোখ হতে। তে কিভাবে তাকে বোঝায় শুধু প্রেমিকের ভালোবাসা পাওয়ার দিক থেকেই সে দুর্ভাগিনী নয়। বাবা আর মা বাদে যে তার আর কিছুই নেই আপন বলতে। যাদের এতদিন আপনজন ভেবে এসেছে তারা কেউ তার আপনজন নয়, আর না তাকে ভালোবাসে। এতদিন পরে এসে তাকে কিভাবে পরিবার হতে সরিয়ে দেবে সেই নীল নকশা আঁকছে তার দাদিও প্রিয় বড় চাচা চাচি। রাতের খাবার টেবিলে হতে উঠে যাওয়ার পর ইয়ঞ্জুন ও জেহব অনেক ডাকাডাকি করার পরেও তে দরজা খুলছিল না। সকলে ঘুমিয়ে যাওয়ার পরে খাবার পানি আনতে বের হয়েছিল তে। দাদির রুমের পাশ হতে যাওয়ার সময় নিজের কানে সে দাদির আর বড় চাচার ওনালাপ শুনে ফেলেছিল। তারপর আর নিজেকে ঠিক রাখতে পারেনি তে। ছুটে পুনরায় নিজের রুমে চলে গিয়েছিল, কিন্তু তখন আর দরজা লাগিয়ে দেওয়ার মতো শক্তিটুকু ছিল না তার শরীরে। ভয়, দুশ্চিন্তায় আর পাহাড় সম কষ্ট একত্রিত হয়ে প্যানিক অ্যাটাক এসে গিয়েছিল তের, যার দরুন তীব্র কষ্ট ও মাথা ব্যথায় নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। তার হাতের গ্লাসটা মেঝেতে পড়ে তীব্র শব্দ করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, যার শব্দ শুনেই ইয়ঞ্জিন ও জেহব হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন তের রুমে। সকাল হতেই তেকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। খবর পেয়ে আশেপাশের সকল প্রতিবেশীরা ছুটে আসে তেকে দেখতে। বাসা খালি হতেই ইয়ঞ্জিন ও জেহব তের রুমে যায়। জেহব খাটে মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। আমরা আসলে কখনোই চাইনি এই দত্তক নেওয়ার ব্যাপারটা শুনে তুমি কষ্ট পাও বা পদে পদে নিজেকে একা ভাবো। এজন্যই মূলত এই 16 বছরে তোমাকে আমরা জানতেই দিইনি ব্যাপারটা। তুমি যে আমাদের দত্তক নেওয়া মেয়ে, আমাদের কখনো তা স্মরণেই আসেনি। দাদির কথা শুনে কষ্ট পেও না, জানোই তো উনি কেমন। আমরা তোমাকে অসম্ভব ভালোবাসি, আর আমরাই তোমার মা বাবা। আজকে থেকে ভুলে যাও তুমি আমাদের দত্তক নেওয়া মেয়ে। আগে যেমন ছিলে তেমনই হয়ে যাও। তোমাকে সুস্থ না দেখলে আমরা ভালো থাকি না মা। তে অপলক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে। মুখে যেন কিছু বলার শক্তি পাচ্ছে না সে। এত ভাগ্যবতী সে। ইয়ঞ্জুন আড়ালে ওড়নার আঁচল দিয়ে চোখের পানি মুছে নেন। আমি তোমাদের অনেক ভালোবাসি আব্বু আম্মু। বলতে বলতে কান্না করে ফেলে তে। জেহব তার বৃদ্ধা আঙুল দিয়ে তের চোখের পানি মুছে দিয়ে বলে ওঠেন, আমাদের যদি ভালো রাখতে চাও তবে এই চোখে কোনোদিন পানি আসতে দিও না। তে শোয়া অবস্থায় ঘাড় কাত করে হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। বিকাল 5:33। তে সোফায় বসে বসে টিভিতে মুভি দেখছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতে রান্নাঘর থেকে ইয়ঞ্জুন গলা উঠিয়ে বলে ওঠেন, তে দরজাটা খুলে দে তো, মনে হয় জিন ভাবি এসেছে। আচ্ছা মা বলে হাসি হাসি মুখে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজার সামনে প্রত্যাশিত মানবীকে দেখতে না পেয়ে ভুরু কুঁচকে আসে তের। 3 জন মহিলা দাঁড়িয়ে আছে দরজার অপর প্রান্তে। তাদের মধ্যে হতে একজন মহিলা পান চিবোতে চিবোতে বলে ওঠেন, তুমি তে না? জি। তেকে কিঞ্চিত ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় মহিলা 3 জন। অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে তে। মহিলা 3 জন সোফায় বসতেই তের হুঁশ ফিরে আসে। আপনারা কারা? পরিচয় কি আপনাদের? বলে সোফার দিকে এগিয়ে যাইতে। আমরা কারা তা পরে চেনো, এখন এদিকে আসো দেখি বলে তে ডান হাত ধরে টান দেয় একজন মহিলা। তেকে তাদের মাঝে বসিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। গায়ের রং যা আছে তা চলে আর কি, অতটা ফর্সা না যা আশা করেছিলাম। নাক চোখ আর হাতে পায়ে গঠন ভালো আছে, কিন্তু গায়ে পায়ে একটু চিকন। যাই হোক সমস্যা নাই, ঠিকঠাক ভাত পানি খাওয়ালে ঠিক হয়ে যাবে। আমাদের ছেলের সাথে মোটামুটি মানাবে। রান্না বান্না কি কিছু শিখিয়েছে তোমার মা? পায়ে কোনো সমস্যা আছে নাকি দেখি, একটু হেঁটে দেখাও তো দেখি। এমন অদ্ভুত অদ্ভুত কথা শুনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তে। উঠে দাঁড়াতে নিলে ইয়ঞ্জুন রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন,
কেন, ও কি উড়ে উড়ে গিয়ে আপনাদেরকে সদর দরজা খুলে দিয়েছিল নাকি? তে এদিকে আয় দ্রুত। তে দ্রুত পায়ে তার মায়ের কাছে যেতেই তিনি বলে ওঠেন, অচেনা মানুষ এসেছে দেখছিস যখন, তখন আমাকে ডাক দিলি না কেন? আর এনাদের ঢুকতেই বা দিলি কেন? তে ভীত চোখে ইয়ঞ্জনের দিকে তাকিয়ে বলে, ওনারা তো ঠেলে ভিতরে প্রবেশ করেছে আম্মু। পরিচয় জিজ্ঞাসা করেছি, তাও বলেনি। কেমন কেমন ব্যবহার করছেন ওনারা আমার সাথে। তের হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে তার রুমে পাঠিয়ে দেন ইয়ঞ্জন। ইয়ঞ্জনের এমন রাগান্বিত ভাবমূর্তি দেখে ঘাবড়ে যান মহিলা তিনজন। ইয়ঞ্জন তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কি হলো, বলছেন না কেন? আমার মেয়ে কি উড়ে উড়ে গিয়ে আপনাদের দরজা খুলে দিয়েছিল? কারো বাসায় এভাবে কেউ প্রবেশ করে? আর আমার মেয়েকে এত নিকৃষ্ট ভাবে জাজ করার অধিকার কে দিয়েছে আপনাদের? দেখুন আপা, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। কার অনুমতি নিয়ে এসেছেন? আমাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে এই বিষয়ে? আমরা তো আমাদের মেয়ের বায়োডাটাও কোনো ঘটককে দিইনি। তবে কার ইনভিটেশন এসেছেন? এসেছেন ঠিক আছে, মেয়ের অভিভাবকের সাথে কথা না বলে, তাদের অনুমতি না নিয়ে কোন আক্কেলে মেয়েকে যাচাই বাছাই করা শুরু করেছেন? আমাদের মেয়ের এখনো বিয়ের বয়সই হয়নি। খোঁজ খবর নিয়ে টার্গেট করে যখন এসেছেন, তবে এটাও তো জানার কথা। দেখুন আপা, আপনি ভুল ভাবছেন আমাদের। আপনি এমন ভাবে বলছেন কেন? আমি কি খুব শখ করে এমন আচরণ করছি বলে মনে হচ্ছে আপনাদের? আপনাদের আচার আচরণ আমার মাথায় রক্ত উঠিয়ে দিচ্ছে। মেয়ে দেখতে এসেছেন, ভালো কথা। আগে তার বাবা মাকে ডাকুন, কথা বলুন, তাদের সম্মতি চান মেয়ে দেখার জন্য। যতই মেয়ে না দেখাতাম, অন্তত এমন ব্যবহারটা করতে বাধ্য হতাম না। আর আপনারা মেয়ে হয়ে কিভাবে এমন আচরণ করেন? মেয়ের গায়ের রং, চোখ, মুখ ও হাত পায়ের গঠন, পায়ের সমস্যা আছে কিনা, এগুলো দিয়েই বিচার করেন মেয়েকে। তা মেয়ে দেখতে যাওয়ার আগে কি খোঁজ খবর নেন না? সৃষ্টিকর্তার সৃষ্টি অশেষ সুন্দর। সে সৃষ্টি নিয়ে জাজ করা বা রং তামাশা করার অধিকার আপনাদের কে দিয়েছে? ভালোই ভালোই বলুন, কার কথায় এখানে এসেছেন, নতুবা পুলিশ ডাকতে বাধ্য হব এবং বাল্য বিবাহের জন্য প্রস্তাব দেওয়ায় জেলের ভাত খাইয়ে ছাড়বো আপনাদের। ইয়ঞ্জনের কথায় ভীত চোখে মহিলা তিনজন একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। অতঃপর পাত্রের মা আমতা আমতা করে বলে ওঠে, আপা, আমরা আপনার শ্বশুরের বাপের বাড়ির এলাকার লোক। আপনার শ্বশুরের কথাতেই আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। যে হোক, সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেছেন। ইতিমধ্যে এহেন কথোপকথন শুনে তিনি গর্জে উঠলেন, আম্মা, আম্মা, দ্রুত ড্রয়িং রুমে আসেন তো। স্বামীর এহেন হুঙ্কার শুনে নড়ে চড়ে ওঠেন ইয়ঞ্জন। কিছুক্ষণ বাদেই রোজ ড্রয়িং রুমে আসেন। কি হয়েছে, এমন ভাবে ডাকতেছিস কেন? এনারা কারা? আমি কি আপনাকে একবারও বলেছি তেকে বিয়ে দেবো? আম্মা, ছেলে খোঁজেন তো। ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি, সবে মাত্র 10ম শ্রেণীতে পড়ছে। কয়েক মাস পরেই মেয়েটার এসএসসি পরীক্ষা। আপনার কাজ বাজের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে, রেজাল্টটাও খারাপ হয়ে যেতে পারে আপনার জন্য। আর আপনারা তিনজন প্লিজ আজ আসতে পারেন। মহিলা তিনজন বাসা হতে বের হয়ে যেতেই যেহব পুনরায় বলে উঠলেন, আপনার জন্য মেয়েটাকে গতকাল মাঝ রাতে হসপিটালে নিতে হয়েছে। কেন? আপনি ওকে সহ্য করতে পারেন না? কেন একটু দাদির আদরের ভাগও পায় না? আপনাকে তো অসম্ভব ভালোবাসে, তবু সে কেন আপনার থেকে এক ফোঁটাও ভালোবাসা পায় না? আম্মা, বড় ভাই আর ছোট ভাইদের ছেলে মেয়েদের তো কত আদর করেন, তবে আমার মেয়ের ক্ষেত্রে এত অবিচার কেন? একটু কি মায়া হয় না? আম্মা, কাল বড় ভাই আপনাকে এসে নিয়ে যাবে। ব্যাগপত্র গুছিয়ে রাখেন, আর যখন যা প্রয়োজন হবে আমাকে কল করবেন, আমি পাঠিয়ে দেব বা নিজে গিয়ে দিয়ে আসবো। কিন্তু আজকের পর হতে আপনার সম্মুখে আর আমার মেয়ে যাবে না। বাবু, তুই পরের মাইয়ার জন্য আমার সাথে এমন করতে পারলি? কে পরের মাইয়া আম্মা? ও আমার মেয়ে। আমি অন্যায় কিছু করিনি আম্মা। আপনাকে কোনো ছেলের ভালোবাসা হতে বঞ্চিত করব না, কিন্তু দয়া করে আম্মা আমাদেরকে সন্তানহীন করার আর চেষ্টা করবেন না। কেন? আপনার চোখে আমার মুখটা একটু পরিলক্ষিত হয় না আম্মা? ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করে কি লাভ পাওয়া যায় আম্মা? বাবা মায়ের কাছে তো তাদের পরিচয় একটাই, সন্তান। কই, আপনি তো বোনের সাথে আমাদের 3 ভাইয়ের কখনো বৈষম্য করেন না। আম্মা, তেই আমাদের মেয়ে, তেই আমাদের ছেলে।
যে হোক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসা হতে বের হয়ে যান। রোজ অনেকবার ডাকলেও সে আর দাঁড়ায়নি। রোজ ফুসতে ফুসতে ইয়ঞ্জনের উদ্দেশ্যে বলে ওঠেন, আমার ছেলের কানে দিনরাত আমার নামে বিষ ঢালো তুমি, তাই না? নাকি তাবিজ করেছো আমার ছেলেটারে? আমার ছেলে কেন আমার বিরুদ্ধে যাইতাছে দিন দিন? ইয়ঞ্জন অবাক হয়ে যায় রোজের কথা শুনে। আম্মা, এসব কি বলছেন আপনি? ছি, আপনার ছেলে আপনাকে অসম্ভব ভালোবাসে আম্মা। একবারও কি ভেবেছেন আপনার কিছু কাজবাজের জন্য আপনার ছেলে ভয়ঙ্কর কষ্ট পেয়েছে এবং তা থেকে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? আমি আপনাকে যথেষ্ট সম্মান করি এবং ভালোবাসি আম্মা। আপনার নামে কেন আমি বিষ ঢালবো? আপনি কিভাবে বলতে পারলেন এটা আম্মা? ইয়ঞ্জন ওড়না দিয়ে মুখ মুছে নিয়ে সোজা রান্নাঘরে চলে যান রাতের জন্য ভাত চড়িয়ে দিতে। আন্টি, আমি খেপিকে স্কুলে দিয়ে আসছি, আপনি বাসায় যান। বাহিরে অনেক রোদ, আমি বাইকে করে দ্রুত পৌঁছে দেব ওকে। বাঁচালে তুমি আমাকে জঙ্কুক। এই দুর্বল শরীরে ওকে একা যেতে দিতে ভরসা পাচ্ছিলাম না। বাসায় আবার বড় ভাসুর এসেছেন, দুপুরে রান্না চড়াতে হবে। তুমি একটু সাবধানে বাইক চালিও, কেমন? জি আন্টি, অবশ্যই। আপনি এখন বাসায় যান। জঙ্কুক ডেকে নিয়ে দৃষ্টি সীমানার বাইরে যেতেই ইয়ঞ্জন নিশ্চিন্ত মনে বাসার সিঁড়ি বেয়ে দোতলায় চলে যান। জঙ্কুক ভাইয়া, 1.5 বছর পর আবার বাইক চালানো শুরু করলেন যে? আন্টি অনুমতি দিয়েছে। তোর আন্টিকে অনেক কষ্টে রাজি করেছি। এখন তুই আমাকে যদি তোর আর আমার পরিবারের সামনে ছোট করতে না চাস তবে আমার কাজটা ধর ভাই। কখন জ্যামে পড়বো আর হুট করে ব্রেক চাপবো আর তখন তুই মাঝ রাস্তায় উল্টে পড়বি। এমনি তোর বাপ আমাকে তেমন একটা পছন্দ করে না। তে চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগেও কাপা হাতটা জঙ্কুকের কাঁধে রাখে, অতঃপর দৃঢ় কণ্ঠে জঙ্কুকের নিকটে শুধায়, এই রাজনীতি করে কি এমন মজা পান জঙ্কুক ভাইয়া? আছে আছে, তোর মতো গোবরে ঠাসা মাথাওয়ালা মেয়ে তা বুঝবে না। কিঞ্চিত রেগে যাইতে গাল ফুলিয়ে বলে, কি বললেন আপনি? এবার দেখুন আমিও রাজনীতি করব। হো হো করে হেসে ওঠে জঙ্কুক, বলে, শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুই তোর ডাক্তার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে রাজনীতিবিদ হবি এখন খেপি? তে কিছু বলার আগে লম্বা জ্যামে এসে আটকে যায় তাদের বাইক। পেছন থেকে কেউ জঙ্কুককে ডাকে। পরিচিত কারো কণ্ঠ শুনে জঙ্কুক পাশে ফিরতেই দেখে তার ভার্সিটির এক ছোট ভাই। মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে, কেমন আছো সুগা? এই তো ভাইয়া, ভালো আছি। পেছনে কে, আমাদের ভাবি নাকি? থতমত খেয়ে যায় জঙ্কুক। কিছু বলতে যাবে তার আগে তে একগাল হেসে বলে ওঠে, হ্যাঁ আমি আপনাদের ভাবি হই ভাইয়া, জঙ্কুকের একমাত্র গার্লফ্রেন্ড। এই কথা শুনে জঙ্কুক বিস্ফোরিত নয়নে তের দিকে তাকাতেই একটা চোখটি পানি দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, কি কেমন দিলাম নেতা সাহেব? জঙ্কুক যেন কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। অবাকের শীর্ষে পড়ছে হা হয়ে পিছনে ফিরে তের দিকে তাকিয়ে থাকে সে। ভাবিকে নিয়ে আমাদের বাসায় গিয়ে বেরিয়ে আসবেন ভাই, আম্মা অনেক খুশি হবে। জঙ্কুক অবাক হয়ে সুগার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যে কিছু বলতেই যাবে অমনি জাম ছেড়ে দিতেই সুগা বাইক স্টার্ট দিয়ে মুহূর্তের মাঝেই দৃষ্টি ছাড়িয়ে বহু দূর চলে যায়। জঙ্কুক হা করে এক ধ্যানে সেদিকে তাকিয়ে থাকে। তে জঙ্কুকের ঘাট ধরে ঝাঁকিয়ে দিয়ে বলে ওঠে, জঙ্কুক ভাইয়া দাঁড়িয়ে আছেন কেন? আমার লেট হয়ে যাচ্ছে তো। একটু আগে কি বললি তুই? কই কি বললাম আমি? তুই আমার গার্লফ্রেন্ড কবে থেকে হলি? জঙ্কুকের কথায় শব্দ করে হেসে ওঠে তে বলে, আপনি আমাকে একটু আগে অপমান করলেন না, তার জন্য ছোট্ট করে একটু প্রতিশোধ নিয়ে নিলাম আর কি। নিন এখন ঠেলা সামলান কিছুদিন আর দ্রুত চলুন এখন। আমাকে নিশ্চয়ই আজকে মিস দাঁড় করিয়ে রাখবে ক্লাসের বাইরে। ওকে তো আমি আজকে সন্ধ্যায় দেখছি, স্কুল থেকে আয় আজকে তুই, বলেই বাইক স্টার্ট দেয় জঙ্কুক। কিরে বেটা, জীবনেও প্রেম করবি না বলতে বলতে শেষ পর্যন্ত একটা স্কুলে পড়া বাচ্চা মেয়ের সাথে প্রেম করা শুরু করেছিস? না, একদিক দিয়ে ভালোই করেছিস। আমাদের দেশের অধিকাংশ মেয়ের ফ্যামিলি ছেলের চাকরি পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে পারে না। কেন ভাই, 2 বছর অপেক্ষা করলে কি এমন সমস্যা হয়ে যায়? আমাকেই দেখ, চাকরি পেতে পেতে এখনো 2-3 বছর সময় লাগবে। শুনে আমার জিএফ কে বিয়ে দিয়ে দিল। বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না তারা। কত করে রিকোয়েস্ট করলাম মাত্র 2টা বছর অপেক্ষা করতে, কিন্তু করলো না।
কি আর করার, সব বাবা মাই তো মেয়ের ভালো চায়। তবে তারা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে আমাদের মতো ছেলেদের কি আর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা লাগে? ইউনোর কথাই জাংকুক কপাল চাপড়ে বলে ওঠে, তোর কষ্টটা তো বুঝি রে বেটা, কিন্তু তোকে আমার প্রেমের কথা কে বলেছে সুগা? কোথায় যে যাব আমি? আরে ওটা আমার গার্লফ্রেন্ড না, আমাদের বিল্ডিং এ দোতলায় যে তে থাকে ওকে দেখেই সুগা ভাবছে আমার গার্লফ্রেন্ড। মেয়ে তো খারাপ না, তা গার্লফ্রেন্ড বানিয়ে ফেল। তুই কি চাচ্ছিস আমার জীবনও তোর মতো হয়ে যাক? মেয়ের বাপ রাজনীতি পছন্দ করে না, আমার সাথে মেয়ের বিয়ে দেবে বলে মনে হয় তোর? আমার আম্মু তো বিশাল শখ, তেকে তার বড় ছেলের বউ বানাবে। তাহলে আর চিন্তা কিসের, লেগে পড় বেটা, মেয়ে বাপকে আমরা সামলাবো। তুই চুপ কর তো, আমি যাচ্ছি, আমার মিটিং আছে একটা। তুই সারা জীবন মিটিং করেই যা, তোর আর প্রেম বা বিয়ে শাদী কিছুই করার দরকার নেই। কলিং বেল বেজে উঠতেই জংকুক উঠে গিয়ে সদর দরজা খুলে দেয়। বাহিরে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে জংকুক গলা উঁচু করে বলে ওঠে, আম্মু, তোমার হবু বড় বৌমা এসেছে। তে জংকুকের এহেন কথা শুনে বিস্ফোরিত নয়নে তার দিকে চেয়ে বলে উঠল, জংকুক ভাইয়া কি সব বলছেন? কেন, তুই তো সকালে বললি তুই আমার একমাত্র গার্লফ্রেন্ড, তো সেই হিসাবে আমার হবু বউ এবং আমার আম্মুর হবু বড় বৌমা। আরে আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য বলেছি, সত্যি সত্যি বলেছি নাকি? আপনি প্লিজ চুপ থাকুন। কিন্তু আমি তো সত্যি হিসাবেই নিয়েছি। ভিতরে এসো আমার একমাত্র গার্লফ্রেন্ড, আম্মু তোমার জন্য ভিতরে অপেক্ষা করছে। বলেই তের হাত টেনে নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে যায় জংকুক। লজ্জাইতে মাথা নুইয়ে হাঁটতে আরম্ভ করে। আম্মু দেখো এসেছে তোমার হবু বড় বৌমা। জংকুকের এই কথায় একগাল হেসে জিন উঠে বললেন, হ্যাঁ এখন আমার বৌমাকে আমার কাছে দিয়ে তুই যা, গিয়ে তোর কপালে আবার একটু মলমটা লাগা। জিনের কথা অনুসরণ করে জংকুকের কপালের দিকে তাকিয়ে চমকে ওঠে তে। আন্টি, তোমার বড় ছেলের কপালে কি হয়েছে? আজকে কি আবার বাইক অ্যাক্সিডেন্ট করেছে নাকি? তুই অভিশাপ দিয়েছিস তাই অ্যাক্সিডেন্ট করেছি, বুঝেছিস? তাহলে তুই কত বড় শাকচুন্নি। বাবু, মেয়েটার সাথে ফাজলামি করিস না তো, এমনিতেই অসুস্থ, তোকে যা বলছি তাই কর। তুই তো জানিস সীমা, তোর এই নেতা সাহেব সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আজকে নাকি কাদের সাথে তুমুল ভাবে ঝামেলা বাঁধিয়েছে। এই যে দুপুরে কপাল ফাটিয়ে বাসায় ফিরেছে। আমাকে টেনশন দিয়ে দিয়ে মারবে এই ছেলে। বাঁধিয়েছে কোথায় আম্মু? ভার্সিটিতে স্টুডেন্টদের মধ্যে মারামারি লেগেছিল, আর আমি কি ভার্সিটির ভিপি হয়ে তা বসে বসে দেখতে পারি? ঝামেলা থামাতে গিয়ে তো ভিড়ের মধ্যে কে যেন কপালে হঠাৎ একটা ইটের টুকরো মেরে দিয়েছিল। আন্টি, তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দাও তো, অন্তত তোমার টেনশন তো কমবে। তোর বাপকে বল তোকে আর সাথে 40 লাখ টাকা দিতে, তাহলে আমি কালকেই চলে যাই পারলে। জিন হাসতে হাসতে বলে ওঠেন, জংকুক তুই তো রুমে যা তো, মেয়েটাকে আর জ্বালাস না। তুই এখানে এসে বস। ভাবি বলল তুই নাকি কিছুই খাস না, বিরিয়ানি রান্না করেছি তোর জন্য, নে খেয়ে নে আয়। মা কম কম দিও, না হলে ফুলে ওই বিরিয়ানির আলুর মতোই হয়ে যাবে। জংকুক ভাইয়া। জংকুক হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। কেটে গেছে কয়েকদিন। একদিন সন্ধ্যাবেলা ইয়ঞ্জুন তেকে নিয়ে হাজির হন জংকুকদের বাসায়। এর মাঝে জংকুকও মাত্র ফিরেছে বাসায়। তেকে কান্না করতে দেখে জংকুক বিচলিত হয়ে এগিয়ে এসে বলে ওঠে, কি হয়েছে আন্টি, তে কান্না করছে কেন? মনমরা হয়ে ইয়ঞ্জুন বলে ওঠে, এলাকার কোনো ছেলে নাকি ওর চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে। দেখো বাবা, কোমর অবধি চুলগুলো কি অবস্থা করে দিয়েছে। ওর আব্বু যদি শোনে এই কথা তবে কি যে কাণ্ড বেঁধে যাবে। কারা করেছে সব? তে টলমল চোখে জংকুকের দিকে চেয়ে বলল, বুগাম আর ওর বন্ধুরা। তের কথা শুনে এবং চুলের এহেন নাজুক অবস্থা দেখে জংকুকের মাথায় ভয়ঙ্কর রাগ চড়ে যায়। রুমে গিয়ে কাঁচি নিয়ে আসতেই ইয়ঞ্জুন বলে ওঠে, কাঁচি দিয়ে কি করবি? চুল কাটিস না, চুইংগাম তুলে ফেলা যাবে তো। আমার তের চুলে হাত দেওয়ার সাহস কোথায় পেয়েছে ওরা? চুলের যে পর্যন্ত অবধি হাতের স্পর্শ লেগেছে সেই পর্যন্ত একদম কেটে ফেলবো আমি, আর ওদের হাতও আস্ত রাখবো না আমি। বলেই ঘ্যাজ ঘ্যাজ করে কোমর অবধি চুল কেটে ঘাড় অবধি করে ফেললো জংকুক। কি করলি তুই এটা? পাগল হয়েছিস?
না, আমি ঠিকই আছি। আন্টি, তুমি ওকে নিয়ে বাসায় যাও। সামনে পরীক্ষা না ওর, পড়তে বলো মন দিয়ে। চুল আবার বড় হয়ে যাবে। বলে বসা থেকে হনহন করে বেরিয়ে যায় জাঙ্কুক। পরের দিন সকালে স্কুলের জন্য বের হতেই গলির মাথায় বুগাম ও তার বন্ধুরা তের পথ আটকে দাঁড়ায়। তে তার চুলের দিকে একবার তাকিয়ে রাগে দুঃখে ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করে। যে কিছু বলতেই নিবে অমনি তাকে অবাক করে দিয়ে বুগাম বলে ওঠে, ভাবি, আমাদের ক্ষমা করে দিবেন। আর কোনোদিন অমন ভুল হবে না। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে যে ভাই আমাদের একদম মেরে ফেলবে। বুগামের হাতের দিকে তাকিয়ে আটকে ওঠে তে। আপনাদের হাতের এই অবস্থা কে করেছে? ভাবি, দরকারের বাহিরে ভাই আপনার সাথে কথা বলতে মানা করেছে। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমাকে ভাবি ডাকছেন কেন? আপনাদের ভাই বাকে? বোগাম বা হাত দেখিয়ে ইশারা করতেই তে পিছনে তাকিয়ে দেখে জঙ্কুক ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তে তা দেখে সেই দিকে তাকিয়ে থাকে। বোগাম করুণ সুরে বলে ওঠে, ভাবি, আমাদের ক্ষমা করেছেন তো? তে ঘোরের মাঝেই বলে ওঠে, হ্যাঁ। বুগাম ও তার বন্ধুরা এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালিয়ে যায়। তে বিস্ফোরিত চোখে জঙ্কুকের দিকে এগিয়ে যেতেই জঙ্কুক মৃদু হেসে বলে ওঠে, আমার একমাত্র গার্লফ্রেন্ডের কি স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে না?